নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সঙ্গোপনে সুর, কলমে দেবিকা সাহা। চায়ের দোকানে 2 কাপ চা বলে এসেছি উঠছি। সামনে যে দুটো টুল পাতা আছে তার একটাতে অঙ্কন বসে, পাশের টুলটাতে উঠছি এসে বলল, 2 হাত ঘষতে ঘষতে সামনের দিকে তাকালো। উঠছি, উফ, ঠান্ডাটা বেশ ভালোই জমিয়ে পড়বে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। তাহলে বরং এই শীতেই বিয়েটা সেরে নিই, কী বলিস? অঙ্কন বলে উঠলো, সে কী রে, তাহলে তুই সাজবি কী করে, নাকি সোয়েটার পরেই বিয়ের পিড়িতে বসবি? তোর বুদ্ধি দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস কর। কোনো বউকে দেখেছিস যে সোয়েটার পরে বিয়ে করছে? সে যতই হাড় কাঁপানো শীত পড়ুক না কেন, শোন, বিয়ের সময় ওই শীতের ভয়টাই আর থাকে না। অঙ্কন বলে উঠলো, আচ্ছা আচ্ছা হয়েছে, তবে আমার শীত করলে কিন্তু আমি কিন্তু সোয়েটার পরবই, তুই যা পারিস করিস। ভাও, কি কম্বিনেশন! বর নাকি সোয়েটার পরে বিয়েতে বসবে, কোশমিনকালেও কেউ দেখেনি। কোশমিনকালে দেখেনি তো কী হয়েছে, এবার তো দেখবে। এবার অঙ্কন আর অর্চি দুজনেই হেসে উঠল। ওদের ফেরার ট্রেন আজ বিকালে, তার আগে দুজনে এসেছে সকালটা নিজেদের মতো উপলব্ধি করতে, তাই ঘুম থেকে উঠেই এখানে চলে আসা। 1 কাপ চা দিয়ে দিনটা শুরু করা। তারপর প্রলয় আর সম্পূর্ণার সঙ্গে আজকে অঙ্কন দেখা করবে উঠছি। অঙ্কন বলে উঠল, তোর স্পেশাল গেস্টরা কখন আসবে উঠছি? চলে আসবে এক্ষুনি, আমার সম্পূর্ণার সঙ্গে কথা হয়েছে একটু আগে, ওরা অন দ্য ওয়ে। আজকের দিনটা অঙ্কনের ভীষণ ভালো লাগলো। কি সুন্দর চিন্তামুক্ত, একদম নিজের মতন। সেই কলেজে পড়ার সময় এভাবেই দুজন ঘুরে বেড়াতো। আশেপাশের এত চিন্তা ছিল না, বিন্দাস চুটিয়ে প্রেম করছিল দুজনে। তার পরের সময়টা অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল। আজকে আবার অনেক দিন বাদে এরকম একটা উপলব্ধিতে অঙ্কনের মনটা ফুরফুরে হয়ে গেল একদম। অর্চির হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে অঙ্কনের। কি সুন্দর স্নিগ্ধতার রেশ ছড়িয়ে আছে মুখটার মধ্যে। অঙ্কনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মনে মনে একটু লজ্জাই পেল মেয়েটা। অর্চি বলল, কিরে, কি দেখছিস? অঙ্কন বলল, তোকে। অঙ্কনের উত্তরটায় মেয়েটা আরও চুপ হয়ে গেল। অর্চি বলল, কী দেখার আছে বুঝি আমায়? অঙ্কন বলল, জানি না, ইচ্ছে করছে তাই দেখছি, ব্যাস। আর তুই কি বলবি রে, আমার ইচ্ছে তাই আমি আমার বউকে দেখছি, তোর কি তাতে? অঙ্কনের মুখ থেকে বউ শব্দটা শুনে ভীষণ রকমই লজ্জা পেয়ে গেল অর্চি। এই ছেলেটা এরকম হয়ে গেল কবে থেকে, আমায় এভাবে লজ্জায় ফেলে দিচ্ছে। কথাটা ভাবতে ভাবতে একটা অদ্ভুত অনুভূতিতে শিহরিত হলো অর্চির মনটা। অত্রি আর অরণ্য আজকে একেবারে আটঘাট বেঁধে নেমেছে। যে করেই হোক এই ডিসেম্বরেই দাদা দিদির বিয়েটা সেরে ফেলতে হবে। একটা মোমো অর্ডার করেছে বেশ কিছুক্ষণ আগে, সেটা এখনও আসছে না দেখে বেশ উসখুস উসখুস করছে অর্তি। অরণ্য বলে উঠল, কিরে, এরকম করছিস কেন? তুই স্থির হয়ে বস না। ধর, খালি পেটে কি কোনো ডিসিশন নেওয়া যায় নাকি? আগে তো মোমোটা আসুক, তারপর খেতে খেতে ভাববো কী করা যায়। অরণ্য বলে উঠল, অদ্ভুত জানিস তো তুই, আমি এদিকে চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেলাম, আর তুই মোমো নিয়ে চিন্তা করছিস। তা কি করব শুনি, খালি পেটে কি আমার বুদ্ধি খোলে নাকি? অত্রি এরকম একটা কথা শুনে হাসিই পেল অরণ্য। আচ্ছা না হেসে বল, আমাদের নেক্সট প্ল্যানটা কি? শোন, কাল আমি ওই কেয়ার কথা শুনে যা বুঝেছি তাতেও দাদা ভাইয়ের প্রতি একটু দুর্বল। সেটা তো তুই বললি, কিন্তু কি করব বলতো? অরণ্য বলে উঠল, সেটাই তো ভাবছি। আচ্ছা, ওকে অন্য কোথাও ট্রান্সফার করা যায় কি? না রে, সেটাতে ওকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে যাবে, এটা করা যাবে না, অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। অত্রি বলে উঠল, শোন না, ও যদি অন্য কারো প্রেমে পড়ে তবে? অরণ্য জল খাচ্ছিল। অত্রির এরকম একটা সাজেশন শুনে বেচারা খানিকটা বিষম খেয়ে গেল। হ্যাঁ রে, শোন না, আই হ্যাভ এ প্ল্যান। শহরের বুকে সকাল পেরিয়ে সন্ধেটা হলো খুব তাড়াতাড়ি। ঘড়ির কাঁটায় রাত এখন 10টা। অর্চি অঙ্কন ফিরে এসছে নিজের শহরে, সঙ্গে নিয়ে এসছে শান্তিনিকেতনে কিছু মিষ্টি মধুর মুহূর্ত। হাওড়া স্টেশনে পৌঁছে একটা উবের বুক করেছে ওরা। অর্চির বাড়ির অ্যাড্রেসটা দেওয়া আছে, প্রথমে অর্চিকে পৌঁছে দেবে, তারপর নিজের বাড়িতে যাবে, এরকমই প্ল্যান। গতকাল সকালে বাড়ির কাউকে না জানিয়ে বেরিয়ে গিয়েছিল অঙ্কন। তারপর অবশ্য পৌঁছে অরণ্যকে একবার টেক্সট করে বলেছিল যে ও একদিনের জন্য শান্তিনিকেতন যাচ্ছে। বাড়িতে গিয়ে সবাইকে কী বলবে সেটাই ভাবছে ছেলেটা।
যদি জানতে পারে যে অর্চি রাগ ভাঙাতে গেছিল আর অর্চির সঙ্গে একসঙ্গে ছিল, তাহলে মনে হয় কালই ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। তাই একদিকে ভালোই হবে, ম্যাডামকে আর বেশি দিন চোখের আড়াল হতে দেওয়া যাবে না। এবার যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে নিয়ে যাবে তোকে। কথাটা ভাবতে ভাবতেই ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠল ছেলেটা। অর্চি বলল, কী রে, কী এত ভাবছিস বলতো? এই ভাবছি যে কাকিমাকে গিয়ে বলবো আজ তার মেয়ের সঙ্গে থাকতে দেবে কিনা। এবার অর্চি একটু বড় বড় চোখ করে তাকাল অঙ্কনের দিকে। তুই না দিন দিন যা টাইপের হয়ে যাচ্ছিস না, কি আর বলবো জানিস তো। তা এখনই তো এতটা বলে বিশেষণ খরচা করিস না, ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখ। দেখ আমার বাড়ি চলে এসছে, আমি নামবো। একটু তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে পড়ল অর্চি। অঙ্কনের ডাকে সামনে যেতে যেতে একবার পিছনের দিকে তাকালো মেয়েটা। অঙ্কন বলল, বলছি মাকে গিয়ে কি বলবি? কেন গেছিলিস হঠাৎ? কী আর বলবো, যা বলবো মানে যা সত্যি তাই বলবো যে প্রি ওয়েডিং হানিমুনে গেছিলাম। কথাটা বলেই দৌড়ে গিয়ে ঘরে পালালো অর্চি। ওদিকে মেয়েটা যাওয়ার দিকে তাকিয়ে হাসতে হাসতে কপালে হাত দিয়ে ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নিতে বলল অঙ্কন। আবারও হেরে গেলাম নিজেকে চিনতে, আবারও হেরে গেলাম ভালোবাসতে। কথাগুলো মনে পড়তেই চোখের কোণটা ভিজে উঠল কিয়া। সেদিন রাতে অর্চির বলা কথাগুলো যতবার ভেবেছে ততবার লজ্জায় নিজের কাছে নিজেই মুখে দেখাতে পারছে না। দুটো ভালোবাসার মানুষের মধ্যে কী করে ঢুকে পড়েছিলাম আমি, এতটা নির্লজ্জ কবে হলাম? আর থাকা যাবে না এখানে, নিজেকে আর বিশ্বাস করি না আমি। আবার যদি কিছু করে ফেলি। ব্যাগটা গুছিয়ে নিল কেয়া। খড়গপুরে ওর এক মাসিমণি থাকে, আপাতত ওখানেই থাকবে, ওখান থেকে নিজের কিছু একটা ব্যবস্থা করবে। কয়েকদিন কাজকর্ম করে কিছু জমিয়ে নেওয়ার পর বাবা মাকে এখান থেকে নিয়ে যাবে, ততদিন ওরা এখানেই থাকবে। আমি বরং এগিয়ে গেলাম আরও এক নতুন জীবনের সন্ধানে। এসবের মধ্যে কেটে গেছে 1 মাস। আজ অঙ্কন আর অর্চির বিয়ে। অর্চিদের পুরো বাড়িটা সুন্দর আলোয় সেজে উঠেছে। সকাল থেকে চারদিকে হই হই রব। আজকের দিনটা অর্চির কাছে স্বপ্নের মতো। একটু পরেই বিয়েবাড়ির তত্ত্ব নিয়ে অঙ্কনদের বাড়ির থেকে ওদের বাড়িতে আসবে। সকাল থেকে নানা রকম রিচুয়ালস মানতে মানতে কখন যে 11টা বেজে গেছে বুঝতেই পারা যায়নি। একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান, তবে এখন একটু ফাঁকা সময় পেয়েছে অর্চি। টুক করে দোতলায় নিজের ঘরে চলে এসছে মেয়েটা। সকাল থেকে অঙ্কনের সঙ্গে একবারও কথা হয়নি। রুমে এসেই দরজাটা বন্ধ করে দিল। উফ, এই ঘরটা অন্তত ফাঁকা, নয়তো কোথাও ফাঁকা পাচ্ছি না একটু। ফোনটা নিয়ে তাড়াতাড়ি অঙ্কনের নম্বরে ফোন করলাম, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। কী জানি ছেলেটা কি করছে। আবার একবার ফোনটা ট্রাই করলো, 2-4টে রিং হতেই অর্চির ঘরের দরজায় টোকা পড়ল। ধুর বাবা, এরা একটু ফুরসত দেবো না আমাকে, আসছি। দরজাটা খুলতেই অর্চির চোখ দুটো গোল গোল হয়ে গেল। উল্টো দিকের মানুষটার দিকে হাঁ করে তাকিয়েছে মেয়েটা। এবারে উল্টো দিকের লোকটা তাড়াতাড়ি করে অর্চিকে নিয়ে রুমে ঢুকে দরজাটা লক করে দিল। অর্চি এখনও ওর দিকে অমনভাবেই তাকিয়ে। এত বড় হাঁ করে আছিস যে মুখে একটা গোটা রসগোল্লা ঢুকে যাবে। দরজায় হেলান দিয়ে দুটো হাত বুকের সামনে ভাঁজ করে রেখে বেশ ভাব নিয়ে কথাটা বলল অঙ্কন। তুই মানে সত্যিই তুই, আমি ঠিক দেখছি? অঙ্কন এবার অর্চির হাতে বেশ জোরেই একটা চিমটি কাটল। কি এবার বুঝলি তো তুই ঠিক দেখছিস? তুই আমাকে মারলি? কটমট করে অঙ্কনের দিকে তাকিয়ে কথাটা বলল অর্চি। আমি মারলাম কোথায়? তুই তো কনফিউজ ছিলিস যে স্বপ্ন দেখছিস কিনা, তাই আমি তোর ভুলটা ভাঙিয়ে দিলাম। বুঝলাম। তাই এখানে এই সময় কি করছেন? এবার অর্চিকে একটু অবাক করে দিয়ে ওর হাতটা ধরে দেওয়ালে নিয়ে গেল অঙ্কন। তারপর পকেট থেকে সযত্নে রাখা হলুদের বাটিটা বের করে বেশ কিছুটা হলুদ অর্চির গালে লাগিয়ে দিল আলতো করে। ঘটনার আকস্মিকতায় অর্চি আবারও ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল ছেলেটার দিকে। নিজের হাতে নিজের বউকে হলুদ মাখাবো বলেই তো 7-5 না ভেবে চলে এলাম তোর কাছে। এখন বউ যদি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, তাহলে বুঝবো কী করে সে খুশি হয়েছে কিনা। অঙ্কনকে আর কিছু বুঝতে না দিয়ে আচমকাই অর্চি ওকে জড়িয়ে ধরল শক্ত করে। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমই বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়?
যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কতটা নিরূপায়। এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অঙ্কন বা অর্চি কেউই আশা করার কথাও না। এই ঘরে মিউজিক সিস্টেম আছে বা ফোনে গানের অ্যালার্ম দিয়েছে, এরকম কোনোটাই তো অর্চির মনে পড়ছে না। দুজনের চোখের দিকে তাকিয়ে ব্যাপারটা অনুসন্ধানের চেষ্টা করলো। সারপ্রাইজ! অর্চির ঘরে একটা জানলা আছে, ওপাশে ঘরের সঙ্গে কানেক্টেড। ওই জানলা দিয়ে হঠাৎ অত্রি আর অরণ্যের মুখটা দেখে এবার ওরা দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। কিরে দাদা ভাই, একেই মনে হয় বল চোরের ওপর বাটপাড়ি, তাই না? তাই তো। দিদিভাই কী ভেবেছিলি বলতো? লুকিয়ে লুকিয়ে দেখা করবে আর বুঝতেও পারবো না, সব পেরে গেছি। অর্চি বলে সে তো দেখতেই পাচ্ছি। অঙ্কন বলে উঠলো, এই যে আধিকারওয়ালি দেখছেন তো, খুব ভালো কথা, কিন্তু এবার চুপ করে থাকতে হবে, কাউকে বলা যাবে না। আর অরণ্য, তোকে তো আমি বাড়ি গিয়ে দেখে নিচ্ছি, আমাকে ফলো করতে করতে এখানে চলে আসা, তাঁরা তোর মজা আমি দেখাচ্ছি। উফ, ওসব তো শুনছি না জিজু, তোমাদের কথা আমরা রাখতেই পারি, তবে আমাদেরও কিছু ঘুষ চাই। অর্চি বলে, ইস কি পাকা মেয়ে হয়েছে দেখছিস, আবার বলে কিনা ঘুষ লাগবে। বৌদি, তুমি কিন্তু অত্রিকে বকলে আমরা বলে দেবো। অঙ্গজ হয়েছে, সব বুঝে গেছি, এবার বলে ফেল তো কী চাই তোদের। আমাকে নিত কোণে আর অরণ্যকে নিতবর সাজতে হবে, ব্যাস। এরকম একটা আবদার শুনে অর্চি আর অরণ্য একে অপরের দিকে তাকালো। অর্চি বলে, এটা আবার কেমন আবদার রে, এত বড় বড় নিতবর আর নিত কোণে? অঙ্কন বলে, অগত্যা বরণ ডালা সাজা উলুদে শাক ভাজা কন্যে হবে আজ সীমন্তিনী, ফুলেরই মালায় কাজলেরই আলতায় কন্যে আমাদের করবিনী, এলো যে এলো খুশির লগন, আসবে সে তাই লাজে রাঙামন। গোলাপি রঙের বেনারসির সঙ্গে মায়ের গয়নাতে একদম যেন অন্যরকম দেখাচ্ছে অর্চিকে। সেই পরিচিত মেয়েটার মুখটা আজকে নতুনত্ব সাজে একদম যেন বদলে গেছে। কপালে চন্দনের কলকা, হাতের মেহেন্দি, সব কিছু যেন জানান দিচ্ছে নতুন জীবনের হাতছানি। বাড়ি ভর্তি লোক শুভেচ্ছার ডালা নিয়ে দাঁড়িয়ে আছে যেন অর্চির সামনে। অর্চির সাজ প্রায় কমপ্লিট, এই তো বর এলো বলে। বর চলে এসছে, কোলাহলের মধ্যেই কথাটা কানে যেতেই অর্চির বুকটা যেন ধুকপুক করে উঠল। এমন উপলব্ধির সঙ্গে অর্চি সম্পূর্ণ অপরিচিত, কীরকম যেন একটা মনে হচ্ছে মনের মধ্যে আনন্দ, ভয় পাওয়া ছেড়ে যাওয়া, নতুন কিছু শুরু, সব কিছু নিয়ে একটা অজানা অদেখা অনুভূতি। নতুন জীবন শুরু করার মুহূর্তে এমন একটা উপলব্ধি হয় বুঝি? নিজেকে প্রশ্ন করল অর্চি। এই মুহূর্তে সবাই বর দেখতে চলে গেছে, অর্চি একাই বসে আছে নিজের ঘরে। একটু পরে ওকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হবে। এই সময়টা একান্তই নিজের। বর্ষা থেকে উঠে দাঁড়ালো মেয়েটা, সামনে ড্রেসিং টেবিল লাগোয়া আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকেই নিজের অচেনা লাগছে। জড়ি বোনা বেনারসি শাড়ি, কাজল পরা চোখের গহন আলো, রাত পোহালে পর হবে ঘরবাড়ি, কাঁদিস নালো ও মেয়ে তুই ভালো। কালকের দিনটার জন্য অর্চি থাকবে, কথাটা মনে আসতেই আবারও একটা অচেনা আবেশে মনটা ঘিরে উঠল। নাকের নথটার দিকে তাকাতেই হাসি পেয়ে গেল অর্চির। অঙ্কনের আবদারে অর্চির নাক ফোটানো সেই ক্লাস 12-এ। তারপর প্রথম স্যালারি থেকে অঙ্কন অর্চিকে একটা নথ উপহার দিয়েছিল। ব্যথা লাগবে এই ভয়ে অর্চি নাক ফোটাতে চাইতো না। আর অঙ্কন তো নাছোড় বান্ধা, টিউশনের পর অর্চিকে সাইকেল করে নিয়ে গেছিল নাক ফোটাতে। অর্চির ভয় লাগবে বলে সারাটা সময় ওর পাশেই বসেছিল। ছেলেটা একটু ব্যথা লাগতেই অঙ্কনের হাতটা শক্ত করে ধরে নিয়েছিল। কথাটা মনে আসতেই আবারও হেসে উঠল মেয়েটা। সোনার পাখি, রূপোর পাখি, ফুলের ভিতর মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ। পান পাতাটা এবার সরিয়েই ফেললো অর্চি। অঙ্কনের তো আর তর্স হয়েছে না তোকে দেখার। গুনগুন করে আসা কথাটা কানে যেতেই অর্চির বুকটা আবারও ধুকপুক করে উঠল। একরাশ লজ্জা ঘিরে ধরল মেয়েটাকে। পান পাতাটা সরাতেই অঙ্কনের চোখ দুটো তাকাতেই একটু অনেকটাই লজ্জা পেয়ে গেল। সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নিল। লাজুক চোখে আবির লেগেছে, ইতল ঘুঙুর ঝুমুর ঝামুর আলতা পরা পাই, পাগল পাড়া সানাই বেজেছে, পানের পাতায় চোখ ঢেকেছে খবর গেল গায়ে, ও চুরি তোর বিয়া লেগেছে, বলি ও রাই কিশোরী পান সুপরি, ওর চুরি তোর বিয়া লেগেছে। সিঁদুরের আভায় রেঙে উঠল
মেয়েটার মুখটা। নাকে সিঁদুর পড়েছে, স্বামী সোহাগী হবি দেখিস। কথাগুলো কানে যেতেই আবারও লজ্জায় রাঙা হয়ে উঠল মেয়েটা। অর্চির দিকে তাকাতেই অঙ্কন যেন কেমন আবিষ্ট হয়ে পড়ল। তোকে আগলে রাখবো রে সারা জীবন, আদরে যতনে আমার মনের মন্দিরে। আমার স্মরণে শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। অঙ্কনকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অর্চি যেন হারিয়ে গেল নতুন জীবনের সন্ধানে, নতুন ভালোবাসার সমুদ্রে। ভালোবেসে সখী নির্ভীতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শুভ পরিণয় এবং শুভ সমাপ্তি শেষ হলো, তবে অঙ্কন আর অর্চির এই যাত্রা, আর ওদের সঙ্গে আমাদেরও যাত্রাপথ। আমরা বরং ওদের দুজনের হয়ে দুজনের জন্য একটা কথাই বলতে পারি, যদি তং হৃদয়ং তব তদুস্থ হৃদয়ং মম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচুর প্রচুর কমেন্ট করো, আমি আশা করে আছি নতুন ধারাবাহিক গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি।